কানাইদা, আমাদের কপালটাই বুঝি মন্দ গো। এই ঝড় বৃষ্টির মধ্যে এত কষ্ট করে আসলাম কাজের খোঁজে, আমাদের ভাগ্যে বুঝি কোনো কাজ নেই। এটাই তো দেখছি রে, এই ঝড় বৃষ্টির মধ্যে সবকিছু উপেক্ষা করে কাজ খুঁজতে আসলাম, কিন্তু কোনো কাজই তো জুটলো না। সকাল গড়িয়ে এখন বিকেল হতে চললো, চারিদিকে এমন মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন এখনই রাত চলে আসবে। কি করবে এখন কানাইদা? এই ঝড় বৃষ্টির মধ্যে তো মনে হচ্ছে আর কোনো কাজই খুঁজে পাবো না। সেটাই তো ভাবছি রে, আর একটু অপেক্ষা করে কাজ খুঁজবি নাকি বাড়ির পথে রওনা হবি? কাজ যদি পেতাম তাহলে মনে হচ্ছে এতক্ষণে পেয়ে যেতাম। আজকে মনে হয় আমাদের কাজের জোগাড় হবে না। এমনিতেই চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, শুধু শুধু আর কষ্ট করে লাভ নেই। চলো বাড়িতেই ফিরে যাই। বাড়িতে তো ফিরতেই হবে, কিন্তু বাড়ির কথা ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। ঘর সংসারটা ঠিক মতো চলছে না, মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়াবো তাও পারছি না, কি যে করব। আমারও একই দশা। তাও চলো, বৃষ্টিতে ভিজলে জ্বর উঠবে। আচ্ছা চল তাহলে। তুমি আজও কোনো কাজ পেলে না? খালি হাতে ফিরে এসেছো? কি করব গিন্নি, আমি তো আর চেষ্টা কম কিছু রাখছি না। আমার যতটা সম্ভব তার চেয়েও বেশি চেষ্টা করছি, কিন্তু ওপরওয়ালা আমার নসিবে মনে হয় কিছুই লিখে রাখেনি। তুমি কষ্ট করছো সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু কি করব বলো? মেয়েটা না খেয়ে ঘুমিয়েছে, আমি মা হয়ে এগুলো কিভাবে সইব বলো? কেন গো, মেয়েটা না খেয়ে ঘুমালো কেন? বাসায় কি চাল ডাল কিছু নেই? না করতে পারোনি তুমি? অল্প কিছু চাল ডাল আছে, সেগুলো রান্না করেছি, কিন্তু তোমার মেয়ে জেদ ধরেছে, সেগুলো কিছুই খাবে না। তার ভালো ভালো খাবার চাই। এখন বলো, আমি তোমার মেয়েকে কোত্থেকে খাবার এনে দেব? কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, খাবার খাইনি। সবটাই আমি বুঝতে পারছি গিন্নি, আমরা যেমন ভাবি চলি না কেন, মেয়েটাকে তো আর কষ্টে রাখতে পারি না। আমার একটা মাত্র বাচ্চা মেয়ে, সব কষ্ট তো ওর জন্যই করি। এমনিতেই বর্ষার দিন, তার উপরে কোথাও কোনো কাজ নেই, জানোই তো বর্ষায় তেমন একটা কাজ হয় না। কি করব আমি, তুমিই বলো। আমরা হলাম গরিব মানুষ, প্রতিদিন ওকে ভালো মন্দ কিভাবে খাওয়াবো বলো? মেয়েটা কিন্তু প্রতিদিন ভালো মন্দ খেতে চায়নি, দু একটা সময় কিছুটা ভালো মন্দ খেতে চায়। ছোট মানুষ, একই খাবার আর কতদিন খেতে পারে বলো? শুনেছি নিতাই বাবুর বাড়িতে নাকি বিশাল ভোজের আয়োজন। হ্যাঁ, তা তো তুমি ঠিকই বলেছ। কালকে একবার বাজারে গিয়ে দেখি কাদের কাদের দাওয়াত দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখো এখন হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। কি রে মদন, তোর দিনকাল কেমন যাচ্ছে? তোর ব্যবসা বাণিজ্য ভালো চলছে তো? এই ইচ্ছায় ব্যবসা বাণিজ্য ভালোই চলছে, সমস্যা নেই। খেয়ে পরে বউ সন্তান নিয়ে ভালোই আছি। তোমার কি অবস্থা দাদা? আমার অবস্থা তেমন একটা ভালো না। বর্ষার সময় তো কাজ কাম একটু কম, বর্ষা শেষ হয়ে গেলে আবার ঠিকঠাক মতোই সবকিছু চলবে। তাহলে তো বর্ষার সময় তোমার একটু কষ্ট হয় গো দাদা। হ্যাঁ রে, কিছুটা তো কষ্ট হয়েই যায়। আর কি, তা শোন মদন, হ্যাঁ হ্যাঁ, কানাই দাদা বলো, শুনছি। শুনলাম নিতাই বাবুর বাড়িতে নাকি তার মেয়ের বিয়ে উপলক্ষে বিশাল বড় ভোজের আয়োজন করা হয়েছে। তা তুমি ঠিকই শুনেছো দাদা, বিশাল বই কি। 8 থেকে 10 গ্রামে এত বড় আয়োজন এর আগে কেউ কখনো দেখেনি। এত বড় আয়োজন হতে যাচ্ছে। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে তো বিশাল বড় আয়োজনই। তাহলে তো অনেকদিন পর একটু ভালো মন্দ খেতে পারবো, কি বলিস? তা ঠিক বলতে পারছি না, মনে হচ্ছে ভালো মন্দ খাওয়া আমাদের কপালে জুটবে না। কেন রে মদন, আমাদের কপালে জুটবে না কেন? আমাদের মতো নিচু শ্রেণীর লোকেদের সেখানে নিমন্ত্রণ করে কিনা সেটা নিয়েই তো ভাবছি। মনে তো হচ্ছে নিমন্ত্রণ করবে না, করলে তো এতদিনে করা হয়ে যেত। শুনেছি গ্রামের অনেকেই নাকি নিমন্ত্রণ পেয়েছে। হয়তো আমাদের নিমন্ত্রণ দিতে তিনি ভুলে গেছেন। এত বড় আয়োজন, আর তো নিমন্ত্রণ না দিয়ে থাকবেন না। আমরা যাব, দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, তা না হয় তখন দেখা যাবে। ঠিক আছে, এখন তাহলে আমি বাড়িতে গেলাম। বাবা এসেছে, বাবা এসেছে, বাজার থেকে বাবা এসেছে। বাবা, আমার জন্য কি নিয়ে এসেছো বাজার থেকে? আমার কাছে যে কোনো টাকা নেই মা, তোর জন্য বাজার থেকে কিছুই আনতে পারিনি।
বাজারের জিনিসে পোকা থাকে, ওগুলো খেতে হয় না মা, পেট খারাপ হয়। তাহলে আমি কি খাবো বাবা? কালকে নিতাই বাবুর বাড়িতে বিশাল বড় বিয়ের ভোজের আয়োজন হয়েছে, আমরা সবাই সেখানে খেতে যাবো রে মা। তুই তো অনেক দিন ধরেই বলছিলিস ভালো কিছু খাবি, সেখানে গেলে তুই এত এত পরিমাণ খাবার পাবি, ইচ্ছে মতো খেতে পারবি। সেগুলো খেলে কোনো মানা নেই, দাঁতেও কোনো পোকা হয় না। সত্যি বলছো বাবা? তুমি কালকে আমরা বিশাল বড় বাসে নিমন্ত্রণ খেতে যাব, সেখানে অনেক অনেক খাবার থাকবে। হ্যাঁ রে মা, এত এত খাবার থাকবে যে তুই কল্পনাও করতে পারবি না। তোর যত ইচ্ছে সেখান থেকে খাবার খেতে পারবি। কি মজা, কি মজা! কালকে আমরা নিমন্ত্রণে যাব, মজায় মজায় খাবার খাবো। কি মজা, কি মজা! মেয়েকে যে এত করে বলছো, নিমন্ত্রণ পেয়েছো তো? কি সব বলছো মেয়ের সামনে তুমি গিন্নি? নিমন্ত্রণ পাই আর না পাই সেখানে যাব, নিতাই বাবু অবশ্যই আমাদের ফিরিয়ে দেবেন না। আগে গিয়ে তো দেখি। এখন এক কাজ করো, মেয়েটার পুরনো জামাটা একটু পরিষ্কার করে রাখো, পরের বাড়ি নিমন্ত্রণ খেতে যাবে। আচ্ছা ঠিক আছে। কি হচ্ছে কানে? কি হয়েছে? এত রঙ্গলীলা কিসের চলছে? এই, তোমরা কি এখানে কেউ দেখছো না বাবুর্চিরা? আরে যে কেউ এখান থেকে এসে পাতিলের মধ্যে হাত ঢুকিয়ে মাংস নিয়ে যাচ্ছে। এই, এখানে কি আমি এতিমখানা খুলে বসেছি নাকি? আগে বাবু আমি কি আজ্ঞে করছো? আমি কি তোমাকে এখানে কোনো নেমন্তন্ন দিয়েছি নাকি? পরিবার সহ এখানে চলে এসেছো, দেখছি যেখানেই নেমন্তন্ন ভোজের আয়োজন হয় তোমরা পরিবার সহ সেখানেই চলে যাও। আবার দেখছি পাতিল থেকে তুমি মাংস তুলে নিচ্ছ। কত বড় সাহস তোমার! এই এত বড় সাহস কোত্থেকে পেলে তুমি? এই, তেমন কোনো মাংস আমি নিইনি বাবু, আমরা তো কেউ এখনো খাইনি। মেয়েটা মাংসের জন্য কান্না করছিল, তাই এক টুকরো মাংস এনে ওকে দিতে চেয়েছিলাম, আর কিছুই নয়। কেউ খায়নি মানে কি? তোমাদের কি এখানে আমি খাওয়ার জন্য নেমন্তন্ন দিয়েছি নাকি? নেমন্তন্ন ছাড়া এখানে কে আসতে বলেছে তোমাদের? সবাইকে তো আপনি নেমন্তন্ন দিয়েছেন, ভাবলাম হয়তো আমাদের ভুলে দেননি, তার জন্য চলে এসেছিলাম। এত মানুষ তো এখানে খাচ্ছে, আমরা তো 3 জন মানুষ মাত্র বাবু। 3 জন না 2 জন বুঝি না, এখানে কোনো খাবার হবে না। যাও এখন এখান থেকে চলে যাও। আমাদের দুজনকে না দিলেও বাচ্চা মেয়েটাকে একটু খাবার দিন দয়া করে বাবু। এই না 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 না, এখানে কোনো খাবার হবে না বলছি না। এখান থেকে চলে যেতে, নাকি দারোয়ান ডাকবো? কি গো বাবা, আমরা চলে আসলাম যে, আমরা কি ভোজন খাবো না? আমরা কি ভালো মন্দ খাবার নাকি বাড়ি চলে যাব? কি হলো বাবা, তুমি বলছো না কেন? আমরা বাড়ি থেকে কেন চলে যাচ্ছি? আমরা কি খাবার খাবো না? বাবা বলো, বাবা, বাবা বলো। না রে মা, খাবার আমাদের জন্য না রে, আমরা একদিন অন্য জায়গায় আবার ভোজের নেমন্তন্ন খাবো। আজকে চল বাড়িতে, চলো অন্যদিন খাবো মা। কেন বাবা, আজকে কি হয়েছে? ওখানে দেখছি কত কত খাবার। চলো না, আজকে আমরা ওখান থেকে খাবার খেয়ে আসি। চলো না বাবা, চলো না। তোর বাবা এত করে নিষেধ করছে, তারপরও তুই কেন বাড়াবাড়ি করছিস? বলছে না অন্য কোনো দিন অন্য কোথাও খাওয়াবে, এখানে খাবার খাওয়া যাবে না, অন্য খাবার খাবো আমরা। চলো বাড়িতে চলো। না না, আমি বাড়িতে যাব না, এই খাবার না খেয়ে আমি বাড়িতে যাব না। আমি এই খাবারই খাবো, যাই হোক ভালো খাবার আমি খেতে চাই, চাই চাই। আরে এই খাবার কিভাবে খাবি? ওই খাবারে শুনেছি অনেক পোকা পড়েছে, খাবারগুলো নাকি নষ্ট হয়ে গেছে। এই জন্যই তো আমরা সেখান থেকে চলে আসলাম। ভালো খাবার হলে খেয়ে আসতাম না বল? ওই দেখলাম তো অন্য সব মানুষজন খাচ্ছে। আরে তারা বোকা মানুষ, বুঝতে পারেনি এগুলো পচা খাবার। তাহলে আমরা বাড়িতে গিয়ে ভালো খাবার খাবো, এইসব পচা খাবার আমরা খাই না। চলো চলো। তুমি মিথ্যে বলছো আমার কাছে মা। না না, মিথ্যে বলছি না, চলো মা বাড়ি চলো। ইরে কানাই, বাড়ি আছিস নাকি? হ্যাঁ বুড়িমা, বাড়িতেই আছি। তুমি কোত্থেকে আসলে, আর তোমার হাতে ওটা কি? আরে বাড়ি থেকে আসলাম, হাতে এটা কি? তোকে বলে লাভ আছে? আমার নাতনিটা কোথায়? ওকে তো দেখছি না। রূপার কথা বলছো? রূপা ঘরে আছে, হয়তো খেলা করছে। হাতে ওর জন্য জিনিস নিয়ে এসেছি, ওরে ডাক না, এসে দেখবে।
কই রে রূপামা, দেখে যা, তোর বুড়িমা তোকে ডাকছে। আমি এমনিতেই আজকে মন ভালো নেই, তোমার সাথে কোনো গল্প করতে পারবো না বুড়িমা। তোমার বাড়িতেও আজকে যাব না। আমাকে ডাকছো কেন বলো? বাবা, কথা শিখে গেছে মেয়ে। আমি কি তোকে বাড়িতে যাওয়ার জন্য ডাকছি নাকি? তাহলে কেন ডাকছো বুড়িমা, বলো। দেখ, আমি তোর জন্য কি নিয়ে এসেছি। তোদের নিমন্ত্রণের খাবার নাকি সব পচে গেছে, আমি সেটা শুনেছি। এজন্য বাড়ি থেকে আমি তোর জন্য এই খাবার নিয়ে আসলাম। আজকে এগুলোই রান্না করেছি। বাবা মা বলেছে খাবারগুলো নাকি নষ্ট হয়ে গেছে, পচে গেছে, সেই জন্য আমি নিমন্ত্রণ না খেয়ে চলে এসেছি। সত্যি নাকি মিথ্যে সেটা তো বুঝতে পারছি না বুড়িমা। আরে, মা বাবা কি কখনো মিথ্যে বলে বল? আমিও সেই নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম, ওই খাবারগুলো পচা ছিল, এজন্য আমিও খাইনি, বাড়িতে চলে এসেছি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, অন্য কোনো নিমন্ত্রণ খেয়ে নেব আমরা। আচ্ছা ঠিক আছে, তুই যা, এগুলো দিয়ে ভাত খা এখন গিয়ে। কি খবর কানাই তোমার? গরিবের আর কি খবর বাবু, ওপরওয়ালা যেমন রেখেছে তেমনই আছি। গরিব মানুষ, এর চেয়ে ভালো আর থাকতেও পারবো না। তোমার মনে অনেক দুঃখ কানাই, সেটা আমি বুঝতে পেরেছি। তোমার সাথে আসলে এমনটা হওয়া উচিত হয়নি। আমি সেই থেকে শুনে তোমার জন্য আফসোস করছি এবং ভাবছি যে নিতাই বাবুর মতো একজন লোক এভাবে পাষাণ হয় কিভাবে। আমাদের গরিবদের জন্য সবাই পাষাণ, গরিবদের কেউ ভালোবাসে না বাবু। নিতাই বাবু ভালোই করেছেন, গরিবদের সব জায়গায় যাওয়া উচিত না। বিয়ের একটা মঞ্চ, সেখানে গিয়ে আমাদের মানুষের দাঁড়ানো উচিত না। আসলে আমাদেরই ভুল হয়েছে, বুঝেছেন বাবু? সব মানুষ কিন্তু এক হয় না কানাই। আমাদের গ্রামের কথাই চিন্তা কর, আমাদের গ্রামের সকল মানুষ কি একরকম? সবাই কি নিতাই বাবুর মতো বল? না বাবু, সবাইকে তো আর আমি নিতাই বাবু বলতে পারি না, তবে নিতাই বাবু দোষ দিচ্ছি না, সবই আমার কপালের দোষ বাবু। যা হয়েছে তা অন্যায় হয়েছে, কিভাবে কি হয়েছে তা নিতাই বাবু ভালো জানেন। আমি ওসব নিয়ে কথা বলতে চাইছি না, তবে একটা ব্যাপার আমি খুব ভালোভাবে ভেবেছি। তোমরা যদি সবাই একমত থাকো, সে ব্যাপারে আমি কাজ করতে পারি। কি ভেবেছেন আপনি বাবু, বলুন না। আমি ভেবেছি আমরা গ্রামের যতজন মানুষ আছে সকলকে নিয়ে একটা ভোজের আয়োজন করব। এখানে ধনী গরিব বড় ছোট লোক এসব কোনো ভেদাভেদ থাকবে না। বর্ষায় কিভাবে করবেন? ওপর দিয়ে ছাউনি দিয়ে হলেও করব। কালকে সকালে সবাইকে বলে দিও যাতে উপস্থিত থাকে। আচ্ছা ঠিক আছে বাবু। সবাই ঠিকঠাকভাবে কাজটা করো, কেউ কোনো কাজে গাফিলতি করবে না। এই অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে উঠিয়ে নিতে চাই, এমন পরিপাটিভাবে করতে চাই যাতে মানুষের দিকে হিংসে হয়। এরপর ধনী গরিবদের মধ্যে আর যেন কোনো পার্থক্য না থাকে। কাজ তো ঠিক মতো করছি, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে কাজ করা যায় বলুন রমনাথ বাবু? কাজ তো প্রায় শেষ হয়ে এসেছে। অন্য কোথাও যদি কাজ করতে টাকার বিনিময়ে, সেখানে তো ঝড় বৃষ্টি হলেও কাজ করতে নাকি চলে যেতে। আপনি ঠিক বলেছেন, অবশ্যই সেখানে কাজ করতাম আর কি, মানে মন না চাইলেও বাধ্য হয়ে কাজ করতাম। এখন সেটা মনে করেই কাজ করো। অন্যের কাজ করে টাকা পাওয়ার চেয়ে এটার উত্তম কাজ। নিজেদের জন্য কাজ করছো, বুঝলে? এখানে আর কেউ কাউকে ছোট করতে পারবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন বাবু। যতই ঝড় বৃষ্টি হোক না কেন, আমাদের এই কাজ থেমে থাকলে চলবে না। আমরা ভালো করেই বুঝতে পারছি আপনি কেন আমাদের জন্য এত পরিশ্রম করছেন। আমরাও আপনার সাথে ঐক্যবদ্ধ আছি। সবচেয়ে ভালো মাধ্যম হবে এটাই, নিতাই বাবুর ওপর প্রতিশোধ নেওয়া। এই তো তোমরা বুঝতে শিখেছ, ঝগড়াঝাঁটি না করেও মানুষের ওপরে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, এটাই একটা প্রতিশোধ নেওয়ার মাধ্যম। হ্যাঁ বাবু, আপনার উদ্দেশ্য এখন আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। যতই কষ্ট হোক, এই ভোজ আমরা সফল করেই ছাড়ব, বর্ষা হোক বা ঝড় হোক। আচ্ছা, সবাই মিলে কাজ করো তাহলে। দেখছিস, উপরওয়ালা চাইলে গরিবের ঘরেও আলো জ্বলে। হ্যাঁ বুড়িমা, আর সেই আলো হলো আমাদের রমনাথ বাবু। তিনি আছেন বলি গ্রামে একটা গ্রামটা এখনো সুশৃঙ্খলভাবে আছে। তিনি আছেন বলি গ্রামে কোনো ঝই ঝামেলা হয় না।
তুই একদম ঠিক বলেছিস মদন। এই রামনাথ বাবুই আমাদের সবাইকে ভালোবাসেন। তবে আমি ভাবছি ওই নিতাই বাবুর কথা। আগে তো গ্রামের সবার কাছ থেকে ভালো একটা সম্মান পেতেন, এখন কেউ আর তাকে সম্মান করবে না। সম্মান তো দূরে থাক, তাকে দেখে মানুষ এখন ফিরেও তাকাবে না। তিনি যে পথ দিয়ে আসবেন মানুষ দেখলে উল্টো পথে হাঁটবে। তা তুই একদম ঠিক বলেছিস মদন। লোকটা এত বড় লোক হয়েও মনুষ্যত্ব নেই। মানুষ যে তার নামে ছি ছি করছে, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। বড় লোকেদের এমনিতেই মনুষ্যত্ব থাকে না, একটা গন্ডারের চামড়া। এখন না বুঝলে বেটা একদিন বুঝবে। যেদিন দেখবে গ্রামবাসী কেউ তাকে পাত্তা দিচ্ছে না, তিনি সবার হাসির পাত্রে পরিণত হয়েছে, সেদিন ঠিক বুঝবেন। সেদিন আর বেশি দূরে নয়, দেখবি খুব তাড়াতাড়ি আসবে। সেই দিনটির জন্যই তো অপেক্ষা করছি। যদি গরিবের রায় বড়লোকদের দাম না দেয় তাহলে কিন্তু তাদের কোনো মূল্য থাকে না বুড়িমা। আমরা যদি ওনাকে আর সম্মান দাম এগুলো না দিই, দেখবে উনি নিজে থেকেই এক ঘরে হয়ে যাবেন। পড়ার কথা আজ বাদ দে, রামনাথ বাবু হচ্ছে আসল মানুষ। দেখছিস আমাদের জন্য কত কিছুই করছে। সবাই সেখানে গিয়ে তাকে সাহায্য করব। তুমি একদম ঠিক বলেছ বুড়িমা, লোকটা খুবই ভালো মানুষ। তোমরা সবাই এখানে এসেছো কেন? ওদিকে ভোজের আয়োজন কে করছে? আমাদের তো সবার সেখানে থাকা উচিত। আপনি তো নিজেই অসুস্থ, ভোজের আয়োজন কে করবে তাহলে বলুন বাবু? আমার জন্য কি ভোজের আয়োজন থেমে থাকবে নাকি? কি বলছো তোমরা? আপনি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন, আমরা কি না ভোজের আয়োজন করতে যাব? আমরা এমন অমানুষ নই বাবু। এখানে অমানুষের কিছু না, আমি নিজেই তো বলছি তোমরা যাও সেখানে, সবাই আয়োজন করো। কালকে দুপুরের মধ্যে আয়োজনটা হওয়া চাই। মোটামুটি সবকিছুই গোছানো হয়েছে বাবু, তবে কালকে দুপুর নাগাদ আয়োজন করতে পারবো না। সবকিছু গোছানো বলছো, আবার বলছো দুপুর নাগাদ আয়োজন করতে পারবে না কেন? কি হয়েছে? কি কাজ কি সব বাকি আছে এখনো? আমরা সবাই দিন মজুর বাবু, দিন আনি দিন খাই। একটি দিন যদি আমরা কাজ না করে দুপুরে ভোজ করি তাহলে অনেকেরই কাজের ক্ষতি হবে, তাই আমরা দিনে থাকতে পারবো না। তাতে কি হয়েছে? দিনে করতে না পারলে আমরা রাতে করব। হ্যাঁ, সেটা আপনি খারাপ বলেননি। এমনিতেই বৃষ্টি বাদল, রাতে যদি বৃষ্টি হয় তাহলেও সবাই একটা ব্যবস্থা নিতে পারবে। ওপরে তো ছাউনি দেওয়াই আছে, তারপরও যদি ঝড় বৃষ্টি নামে সবাই ছাতা নিয়ে হাজির হবে। ভোজ কালকে রাতে হওয়া চাই। আপনি যেটা চাচ্ছেন সেটাই হবে, কোনো সমস্যা হবে না। আপনি সুস্থ হন, দেখবেন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি তেমন সুস্থ নই গো, কালকে রাতে দেখবে ঠিক সুস্থ হয়ে গেছি। আর বৃষ্টিতে ভিজে একটু ঠান্ডার জ্বর লেগেছে আমার। এই তোমরা সবাই এভাবে আমার দিকে তাকিয়ে থেকো না। তোমরা এভাবে তাকালে আমার লজ্জা লাগছে, মাথা নিচু করে রাখতে হচ্ছে। ওরা যেভাবে তাকাক সমস্যা নেই। আপনি কেন এসেছেন এত রাতে আমাদের বাড়িতে সেটা বলুন। আপনারা তো স্কুল মাঠের ওখানে নাকি নতুন করে ভোজের আয়োজন করছেন। আমি সেখানেই গিয়েছিলাম আপনাদের সাথে কথা বলবো বলে, তা সেখানে কাউকে পাইনি। শুনলাম আপনি নাকি অসুস্থ, সবাই আপনার বাড়িতে, সেজন্যই আমি এসেছি। সেটা তো বুঝতেই পেরেছি, কিন্তু কেন এসেছেন সেটা বলুন। আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি, আপনারা ক্ষমা করে দেন। আমি জানি যে অন্যায় করেছি, এর কোনো ক্ষমা নেই, তবু আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি যেটা করেছি সেটা নিচু মন মানসিকতার পরিচয় দিয়েছি এবং নিন্দনীয় অপরাধ। আমি চাচ্ছি গ্রামবাসীর সবার সাথে মিলে আপনাদের নতুন ভোজের অংশীদার হতে। যত খরচ লাগে সব আমি একলা বহন করব, তাও আপনারা আমাকে ক্ষমা করে দিন। আপনি এখানে ক্ষমা চাইতে এসেছেন নাকি টাকার গরম দেখাতে এসেছেন? সব খরচ দেওয়ার কথা কেন বলছেন আপনি? আপনি ছাড়া কি আমরা ভোজের আয়োজন করতে পারি না?
বাবা, আমি অমন করে বলিনি, আপনারা আমাকে ভুল বুঝবেন না। তোমরা সবাই ওকে ক্ষমা করে দাও, যেহেতু উনি এত করে বলছেন, তা না হলে এটি একটি মহৎ গুণ। আমরা ক্ষমা করে দিতে পারি, তিনি আমাদের ভোজের অংশ হতে পারেন, কিন্তু তার থেকে আমরা একটি পয়সাও নেব না, এটাই আমাদের শেষ কথা। কানাই একদম ঠিক কথা বলেছে। কোনো সমস্যা নেই, তোমরা যেটা চাইবে সেটাই হবে। তাহলে তোমরা এখন সবাই যাও, কালকে রাতে সবাই ভোজের মাঠে উপস্থিত থেকো। গতকাল একটা কথা জিজ্ঞেস করব বলে জিজ্ঞেস করতে পারিনি। কি কথা জিজ্ঞেস করতে চেয়েছিলেন জিজ্ঞেস করুন, কোনো সমস্যা নেই। আর গতকাল জিজ্ঞেস করলেন না কেন? এমনিতেই আমি অপরাধী, তার উপর যদি অনেক কথা জিজ্ঞেস করি সেটা ভালো দেখায় না, সেই জন্য চুপ ছিলাম। কিন্তু এখন আর চুপ থাকতে পারছি না, সেই জন্যই জানতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছিলাম সারাদিন থাকতে কেন রাতের বেলায় ভোজের আয়োজন করা হলো। এখানে যারা আছে সবাই সাধারণ মানুষ, দিনে সবার কাজ থাকে, সেই জন্যই আমরা রাতে আয়োজন করেছি। এটা আপনার কোনো সমস্যা আছে? এই না 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 না, আমার কি সমস্যা? কোনো সমস্যা নেই। কি গো তারা, তা ভোজের আয়োজন কদ্দূর হলো? তোমাদের রাত তো গড়িয়ে তো সকাল করে ফেললে তোমরা। কখন যে ঝড় বৃষ্টি নামবে বলা তো যায় না, পরে কিন্তু বর্ষার জন্য আমাদের এই গরিবের ভোজন নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, কি ভোজের আয়োজন করেছো তোমরা? আমার মেয়ের বিয়েতে যে ভোজের আয়োজন হয়েছে তার চেয়ে দ্বিগুণ মজা হয়েছে তোমাদের এই ভোজের রান্নাটা। গরিবের রান্না সব সময় ভালো হয়নি তাই বাবু। থাক বুড়িমা, তুমি আর নিতাই বাবুকে একই কথা বলে লজ্জা দিও না। নিতাই বাবু এখনো আমাদের সারিতে আছে, সেহেতু তিনি এখন আমাদের লোক। তা বুড়ি যা বলে বলুক, তাতে আমার কোনো সমস্যা নেই। তোমরা না সবাই বললে ভোজ খাবে, এখন খাবার দিচ্ছ কেন? আমি খাবার খাবো না, আমি ভোজ খাবো। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।